হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেসন প্ল্যানার। তো আমরা আমি চলে এসেছি তোমাদের দেবজিৎ স্যার। তো জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে ক্লাস 10 এর জীবন বিজ্ঞান পড়াচ্ছি আমি। তো আমরা আগের ক্লাস অবধি কি জেনেছিলাম? আগের ক্লাস অবধি হচ্ছে আমাদের সুষুম্না, আমাদের হচ্ছে স্নায়ুতন্ত্র অবধি জেনেছিলাম, স্নায়ুতন্ত্রের কাজ, আমাদের করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আর জেনেছিলাম কি আমাদের সাইন্যাপসিস সম্পর্কে, অর্থাৎ এক নিউরন থেকে আরেক নিউরনে কিভাবে স্নায়ু উদ্দীপনা যায়। তো এর পরের পার্ট মানে চ্যাপ্টার 1 এর ইউনিট 1 এর যে পরের অংশগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই এরপরে কি আছে। এরপরে আমরা আসছি মস্তিষ্কে। মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেইন, মস্তিষ্ক। তো মস্তিষ্কের কয়টা পার্ট আছে? মস্তিষ্কের তিনটে পার্ট আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। কি কি আছে? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্কের কি কি ভাগ আছে আমরা একটু দেখে নিই। এক হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ককে কি বলা হয়? কর্পাস ক্যালোস, সরি, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, গুরু মস্তিষ্ক। এবারে আমরা গুরু মস্তিষ্ক সম্পর্কে একটু জানি। তো গুরু মস্তিষ্ক হচ্ছে আমাদের মস্তিষ্কের বিভিন্ন মানে প্রায় সমগ্র ভাগটা জুড়েই গুরু মস্তিষ্ক অবস্থান করছে। মানে আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশটা জুড়েই গুরু মস্তিষ্ক আছে। এতে বিভিন্ন রকমের খাঁজ এবং ভাঁজ দেখা যায়, অর্থাৎ খাঁজ অর্থাৎ সালকাস এবং ভাঁজ অর্থাৎ জাইরাস, এই খুব পরিমাণে বেশি পরিমাণে দেখা যায়। আর যারা একটু বেশি ব্রেনি বা বেশি মেধাবী হয় তাদের মস্তিষ্কে, গুরু মস্তিষ্কে এই জাইরাস এবং সালকাসের সংখ্যা প্রচুর হয়। আর কি আছে? আর গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধদ্বয়ে বিভক্ত, যেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। তো আমরা একটুখানি এই যে পার্টটা আছে সেটা খুব ডিটেলসে না পড়ে আমরা এমন ভাবে পড়বো যে যে পার্টগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসতে পারে, তো আমি সেই জায়গাগুলো একটু হাইলাইট করে পড়ানোর চেষ্টা করছি, তাহলে আমাদের সিলেবাসটা দ্রুত শেষ হবে। তো গুরু মস্তিষ্কে কি আছে? কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। এই টার্মটা তোমরা মনে রাখবে, অনেক সময় কোশ্চেন আসে যে গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয় কোন স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, সেটা হবে হচ্ছে কর্পাস ক্যালোসাম। এরপরে কি আছে? আছে হচ্ছে থ্যালামাস। থ্যালামাসে কোথায় অবস্থান করে? থ্যালামাস আমাদের মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুই পার্শ্ব দেয়ালে ভ্রূ মস্তিষ্কের নিচে অবস্থান করে। এটা অগ্র মস্তিষ্কের একটা অংশ, যেটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসকে কি বলা হয়? থ্যালামাসকে বলা হয় রিলে স্টেশন বা প্রধান সিংহদ্বার। এই রিলে স্টেশন বা প্রধান সিংহদ্বার কেন বলা হয়? কারণ এই থ্যালামাসের মধ্য দিয়েই সকল রকমের সংজ্ঞাবাহ স্নায়ু প্রবাহ, সেটা আমাদের থ্যালামাসের মধ্য দিয়ে কোথায় যায়? গুরু মস্তিষ্কে। আর গুরু মস্তিষ্ক এমন একটা কেন্দ্র যেখানে সকল প্রকার সংজ্ঞাবাহ বা সকল প্রকার উদ্দীপনার প্রসেসিংটা হয়, যেমন হচ্ছে চাপ, তাপ, ঘৃণা, তারপরে শ্রবণ, দর্শন প্রভৃতি, আমাদের চিন্তা, বুদ্ধি প্রভৃতির যে প্রসেসিং সেটা কোথায় হয়? গুরু মস্তিষ্কে হয়। আর থ্যালামাস হচ্ছে এমন একটা পার্ট যেখান দিয়ে সকল সংজ্ঞাবাহ স্নায়ু উদ্দীপনা গুরু মস্তিষ্কে যায়, কেবলমাত্র ঘ্রাণ প্রবাহ ছাড়া। ঘ্রাণ প্রবাহটা কি হয়? ঘ্রাণ প্রবাহটা থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে যায় না। এটা তোমাদের মনে রাখতে হবে যে ঘ্রাণ প্রবাহটা
থ্যালামাসের মধ্য দিয়ে যায় না। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন সংজ্ঞাবাহ স্নায়ু উদ্দীপনা থ্যালামাসের মধ্য দিয়ে ভ্রূ মস্তিষ্কে যায় না? উত্তর হবে ঘ্রাণ প্রবাহ। তো আমরা এখান থেকে কি কোশ্চেন পেলাম? দুটো কোশ্চেন পেলাম। এক হচ্ছে কর্পাস ক্যালোসাম, যে ভ্রূ মস্তিষ্কের স্নায়ু যোজক, এটা হচ্ছে স্নায়ু যোজক। আর কি পেলাম? আর পেলাম হচ্ছে ঘ্রাণ প্রবাহ, যেটা থ্যালামাসের মধ্য দিয়ে যায় না। আর এরপরে কি আছে? থ্যালামাসের নিচে আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এটা কোথায় অবস্থান করে? এটা থ্যালামাসের ঠিক নিচেই হাইপোথ্যালামাস অবস্থান করে। তো হাইপোথ্যালামাসের কাজ কিন্তু আমরা আগেই জেনেছি। কোথায় জেনেছি? আমাদের হরমোন যে অংশটা ছিল এই ইউনিটের, সেখানটায় জেনেছি যে হাইপোথ্যালামাসকে কি বলা হয়? এটা প্রভুর প্রভুগ্রন্থি, অর্থাৎ সর্বোচ্চ প্রভুগ্রন্থি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় হাইপোথ্যালামাসকে। এটা হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, আবার স্নায়ু উদ্দীপনা নিয়ন্ত্রণেও সাহায্য করে হচ্ছে কি হাইপোথ্যালামাস। তো আমাদের অগ্র মস্তিষ্কের এই তিনটে পার্ট আছে: গ্রু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এক আসতে পারে হচ্ছে কর্পাস ক্যালোসাম কি? এটা হচ্ছে গ্রু মস্তিষ্কের গোলার্ধদ্বয় স্নায়ু যোজক। আর হচ্ছে থ্যালামাসের মধ্য দিয়ে কোন প্রবাহটা যায় না, সেটা হচ্ছে ঘ্রাণ প্রবাহ। আর হাইপোথ্যালামাস তো আমরা হরমোন চ্যাপ্টারে পড়েছি, সেখান থেকে কি কি হরমোন খরিত হতে পারে সেই কোশ্চেন গুলো আসতে পারে। এবারে আমরা যাব হচ্ছে কিসে? মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কি নিয়ে গঠিত? মধ্য মস্তিষ্ক হচ্ছে টেকটাম এবং সেরিব্রাল পেটাঙ্কাল, এই দুটো অংশ নিয়ে মধ্য মস্তিষ্ক গঠিত। তো এবারে মধ্য মস্তিষ্কের আমরা কি দেখবো? কাজটা দেখবো। কি কি মধ্য মস্তিষ্ক মানে কাজ বলতে এটা তো সবই আমাদের মস্তিষ্ক ব্রেনের অংশ। তো এখানে সব কাজই হচ্ছে আমাদের মানে স্নায়ু প্রবাহ রিলেটেড সবার কাজ। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক সবই হচ্ছে স্নায়ু প্রবাহ রিলেটেড কাজ। তাহলে মধ্য মস্তিষ্কের কাজে আমরা কি দেখব? মধ্য মস্তিষ্ক কি নিয়ন্ত্রণ করে? দর্শন ও শ্রবণ, এই দুটো স্নায়ু উদ্দীপনা এটা মধ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, দর্শন এবং শ্রবণ। আর কি আছে? আর হচ্ছে আমাদের অক্ষিগোলকের বিচলন। তাই দর্শন এবং শ্রবণ আর অক্ষিগোলকের বিচলন, এই দুটো কাজ মধ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা আসবো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কে কি আছে? প্রথমে আছে পন্স। পন্স বা এটা কি বলা হয়? যোজক। পন্স বা যোজক এর কাজ কি? এটা মধ্য মস্তিষ্কের সাথে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, সেই লঘু মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে। এরপরে কি আছে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কে অগ্র মস্তিষ্ককে কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। তাই লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্কে আছে কর্পাস ক্যালোসাম, আর লঘু মস্তিষ্কের গুরু মস্তিষ্কের যে স্নায়ু যোজকটা আছে সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। আর লঘু মস্তিষ্কে আছে কি? ভার্মিস। এটা আমাদের মাথায় রাখতে হবে, গুলিয়ে ফেললে হবে না। এটা হচ্ছে লঘু মস্তিষ্কের স্নায়ু যোজক। অগ্র মস্তিষ্কে যেটা কি আছে মানে গুরু মস্তিষ্কে, গুরু মস্তিষ্কে আছে কর্পাস ক্যালোসাম, আর লঘু মস্তিষ্কে আছে হচ্ছে ভার্মিস। আর লঘু মস্তিষ্কে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করা, ভারসাম্য নিয়ন্ত্রণ করা। গুরু মস্তিষ্কের কাজ কি হচ্ছে? গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের যে চলার সময় বা
কি বলবো, দৌড়ানোর সময়, চলার সময় বা কোনো ভারী বস্তু তোলার সময় আমরা যাতে পড়ে না যাই বা যাতে টালটা সামলাতে পারি বা টালকে পড়ে না যায়, তো তার জন্য লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্যটা নিয়ন্ত্রণ করে। আমাদের মিডিল অক্ষ বরাবর যে ভারসাম্য সেটা লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। আর আছে হচ্ছে লঘু মস্তিষ্কের স্নায়ুযোজক হচ্ছে ভার্মিস। তো আর এখানে একটা কথা বলে রাখা যে মস্তিষ্ক আমাদের গড় ওজন কত? মস্তিষ্কের হচ্ছে 1.5 কেজি আমাদের মস্তিষ্কের ওজন। আর লঘু মস্তিষ্কের ওজন হচ্ছে 150 গ্রাম। সেটা তোমরা একটু মনে রেখো। আর কি আছে, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, মস্তিষ্কের আবরণী, আবরণীর নাম কি? মেনিনজেস। মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজেস। এর আবার 3টে পার্ট আছে, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার। তো অত কিছু লাগবে না আমাদের, আমাদের লাগবে মস্তিষ্কের আবরণীর নাম কি, সেটা হচ্ছে মেনিনজেস। তো আমরা আবার পশ্চাৎ মস্তিষ্কে চলে আসি। পন্স গেল, লঘু মস্তিষ্ক গেল, আর এবারে আছে হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্নার শীর্ষক কি? আমাদের যে সুষুম্না কাণ্ড, যেটা নিউরাল প্যানেলের মধ্য দিয়ে বয়ে গেছে, তো সেটার সাথে লঘু মস্তিষ্কের সংযোগ স্থাপন করা হচ্ছে সুষুম্না শীর্ষক। এছাড়াও এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের লালা ক্ষরণে সহায়তা করা, লালা ক্ষরণ ও ঘর্মগ্রন্থি। লালাক্ষরণ ও ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে কে? সুষুম্না শীর্ষক। আর পন্স কি করে? পন্স হচ্ছে ডেট্রুসোর পেশি, ডেট্রুসোর পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। কি করে? আমাদের ডেট্রুসোর পেশি সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, আমাদের মূত্রত্যাগকে নিয়ন্ত্রণ করে। তো এই গেল আমাদের মস্তিষ্কের অংশ বিশেষ, যেগুলো অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো অগ্র মস্তিষ্কে আছে গ্রহ মস্তিষ্ক, যেখানে আমাদের মনে রাখতে হবে কর্পাস ক্যালোসাম। গ্রহ মস্তিষ্কের স্নায়ু যে গোলার্ধ দুটো আছে তার স্নায়ু যোজক। সেক্ষেত্রে লঘু মস্তিষ্কের ক্ষেত্রে আছে হচ্ছে ভার্মিজ স্নায়ু যোজক। মস্তিষ্কের আবরণী আছে মেনিনজেস, মেনিনজেসের 3টে পার্ট, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার। 3টে আছে। তো অত কিছু আমাদের মনে রাখার দরকার নেই, আমাদের মনে রাখতে হবে শুধু তো আমাদের মস্তিষ্কের কটা বার মেনিনজেস আছে, মেনিনজেসের 3টে পার্ট, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার। তো আমাদের এত কিছু লাগবে না, এই 3টে পার্ট আমাদের শুধু মনে রাখতে হবে হচ্ছে মস্তিষ্কের আবরণীর নাম কি, সেটা হচ্ছে মেনিনজেস। আর এদিকে হচ্ছে আমাদের যে পন্স আছে সেটা হচ্ছে ডেট্রুসোর পেশি সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্কে ওজন 150 গ্রাম, এটা ভার্মিস নামক স্নায়ুযোজক আছে। আর এটা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে। আর সুষুম্না শীর্ষক আমাদের লালা গ্রন্থির ক্ষরণ আর ঘর্মগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর সুষুম্না শীর্ষক কি করে? লঘু মস্তিষ্কের সাথে সুষুম্না কাণ্ডের সংযোগ রক্ষা করে। তো এই গেল আমাদের মস্তিষ্কের পার্ট, এরপরে আসছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কোথায় অবস্থান করে? আমাদের পিঠের মাঝখান বরাবর যে মেরুদণ্ড বা শির দ্বারা নেমে গেছে, তার মানে আমাদের শিরদাঁড়া তো হাড় দিয়ে তৈরি। তো এই হাড়গুলোর মাঝে একটা ক্যানেল মতো আছে, যেটাকে বলা হয় নিউরাল ক্যানেল। তো সেই ক্যানেল বরাবর পুরো একদম আমাদের পিঠের মাঝ বরাবর নেমে গেছে। এটা 45 সেন্টিমিটার এটা হচ্ছে দৈর্ঘ্য। পুরো মাঝ বরাবর নেমে গেছে, মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত।
মানে লাম্বার কশেরুকা পর্যন্ত নেমে গেছে, সেটা সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড বলা হয়। তো সেটা আমাদের সমব্যাধি কি বলে পরার সমব্যাধি সমব্যাধি স্নায়ু যে উদ্দীপনা সেগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। আর হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট হচ্ছে সুষুম্না কাণ্ড। তো এখান থেকে বেশি কিছুই নেই সুষুম্না কাণ্ড থেকে। তো এরপরে যেটা আছে আমাদের প্রতিবর্তী কেন্দ্র, সেটা আমরা একটু দেখবো। অর্থাৎ আমাদের স্নায়ু প্রবাহ যেটা সংজ্ঞাবাহ থেকে কিভাবে আজ্ঞাবাহ হয়ে আমাদের হচ্ছে উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে, সেটা আমরা একটু দেখে নিই। প্রতিবর্ত ক্রিয়া। তো প্রতিবর্ত ক্রিয়ায় কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে উদ্দীপনা আমরা পরিবেশ থেকে গ্রহণ করছি, যেটা আমাদের ধরো চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। যে ধরো আমি আমার হাতে এখানে চিমটি কাটলাম, তো সেখান থেকে যে উদ্দীপনাটা গেল সেটা হচ্ছে আমাদের এই ধরো এখানে কাটলাম, তো এখান থেকে উদ্দীপনাটা সংজ্ঞাবাহ স্নায়ু প্রবাহের মধ্য দিয়ে সুষুম্না কাণ্ডে এলো। সুষুম্না কাণ্ড থেকে সেটা কি হচ্ছে আজ্ঞাবাহ স্নায়ু প্রবাহতে পরিণত হচ্ছে। তো সেটা গিয়ে আবার এখানকার যে পেশি, সেখানে গিয়ে সেটা হচ্ছে ক্রিয়া করছে এবং আমাদেরকে উদ্দীপনায় সাড়া দিতে সহায়তা করছে। তো প্রতিবর্ত ক্রিয়ায় কি আছে, প্রথমে উদ্দীপনা, সেখান থেকে গ্রাহক। গ্রাহক কি, গ্রাহক হচ্ছে আমাদের পাঁচটা যে জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বাতক, এগুলোই মূলত গ্রাহক হিসাবে কাজ করে। সেখান থেকে হচ্ছে কোথায় আসছে, সংজ্ঞাবাহ স্নায়ুর মাধ্যমে। সংজ্ঞাবাহ স্নায়ু দ্বারা কোথায় আসছে, আসছে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড অর্থাৎ সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেখানে হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর বস্তু। ধূসর বস্তুতে কি হচ্ছে, সেটা হচ্ছে আজ্ঞাবাহ স্নায়ুতন্ত্রের স্নায়ু প্রবাহতে পরিণত হচ্ছে। আজ্ঞাবাহ স্নায়ু প্রবাহতে পরিণত হয়ে সেটা কোথায় যাচ্ছে, সেটা আমাদের যাচ্ছে কারক, বা এটা হচ্ছে এটাকে বলা হয় কারক বা পেশি বলা হয়, পেশিতে যাচ্ছে। সেখান থেকে কি হচ্ছে, উদ্দীপনায় সাড়া দিচ্ছি আমরা, উদ্দীপনাতে সাড়া প্রদান। তো এই পুরো পথটা আমাদের সুষুম্না কাণ্ডের মধ্যে, সুষুম্না কাণ্ড সহায়তা করছে আমাদের সংজ্ঞাবাহ থেকে আজ্ঞাবাহ স্নায়ু প্রবাহতে রূপান্তরিত হওয়ার জন্য। তো এখানে থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, শুধু এখানে যে আমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে প্রতিবর্ত ক্রিয়ার যে ছবিটা, সেটা আসতে পারে। আমি একটা রাফলি আঁকার চেষ্টা করছি। তো এটা কি হচ্ছে, এখানটা হচ্ছে নিউরোসিল নামক গহ্বর, নিউরোসিল নামক গহ্বর থাকছে এখানে, আর এটা হচ্ছে আমাদের ধূসর বস্তু বা গ্রে ম্যাটার। এখানে কি হয়, এখান থেকে যে
তো এখান থেকে যে ধরো এখানে এটা একটা গ্রাহক, সেটা হচ্ছে আহ, কোনো পেশি হতে পারে। এখানে হচ্ছে ধরো পিন ফোটানো হয়েছে, তো এই উদ্দীপনাটা এখান দিয়ে আসছে আমাদের, এটা হচ্ছে সংজ্ঞাবাহ স্নায়ু। সেখান থেকে উদ্দীপনা এসে এটা আমাদের ধূসর বস্তু, ধূসর বস্তুর মাধ্যমে এই উদ্দীপনাটা এখান থেকে গিয়ে কোথায় যাচ্ছে, এই নিউরনের মধ্যে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আজ্ঞাবাহ নিউরন বা মোটর নিউরন। আর এটা সংখ্যাবাহ বা সেন্সরি নিউরন। তো এখানের মাধ্যমে এই আজ্ঞাবাহ নিউরন বা মোটর নিউরনের মাধ্যমে গিয়ে কোথায় যাচ্ছে, পেশিতে। তো আমরা সেখান থেকে হাতটা সরিয়ে নিচ্ছি। এই ছবিটা আসতে পারে বইয়েতে, তোমাদের ভালো করে ছবি দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, একে একটু প্র্যাকটিস করে নেবে। তো প্রতিবর্ত ক্রিয়ায় আর ওখানে আছে প্যাভলভের ক্রিয়া, ওটা আমাদের মাধ্যমিকের জন্য ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না তেমন। তো তারপরে আছে আমাদের কি, চোখ। তো আমরা কোথায় যাব এখন, চোখে। তো আজকে আমরা দেখলাম প্রতিবর্ত ক্রিয়া। তো এই অবধি আজকে থাক, পরের দিন আমরা পিছিয়ে যাবো, আমাদের পরবর্তী পার্ট আছে চোখ। তো আমরা চোখের বিষয়ে ডিটেলসে পড়বো। আর আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা কমেন্টে লিখো। আমি নেক্সট ভিডিওতে আবার বোঝানোর চেষ্টা করব, বা নতুন একটা ভিডিও দিয়ে সেই অংশটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য টাটা।